শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌরগুণধাম। জয় জগন্নাথ। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভবিষ্য মালিকা। ভবিষ্য মালিকা কোনো নির্দিষ্ট একটি গ্রন্থ নয়। ভবিষ্য মালিকা অনেক গ্রন্থের একত্রিত একটি মালা। যেমনভাবে একটা একটা ফুলকে গেঁথে গেঁথে একটা মালা হয়, তেমনভাবেই ভবিষ্য মালিকা হচ্ছে অনেক গ্রন্থের সমন্বিত একটি মালা। এই গ্রন্থ আজ থেকে প্রায় 500 থেকে 600 বছর আগে স্বয়ং ভগবান গোলকপতি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাধন্য পঞ্চসখা অর্থাৎ মহাপুরুষ অচ্যুতানন্দ দাস, মহাপুরুষ শিশু অনন্ত দাস, মহাপুরুষ বলরাম দাস, মহাপুরুষ যশবন্ত দাস, মহাপুরুষ জগন্নাথ দাস, এই হচ্ছে পঞ্চসখা। এই পঞ্চসখা মিলে এই মহানতম গ্রন্থ মালাকে জগতে প্রকট করে আমাদের ধন্য করেছিলেন। এবং এই গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে আগত যে যুগসন্ধিক্ষণ, আগত যে নতুন যুগ, সেই নতুন যুগে যাতে আমরা প্রবেশ করতে পারি। সেই নতুন যুগে প্রবেশ করার জন্য আমাদের কি কি হাতিয়ার দরকার, এই নতুন যুগে প্রবেশ করার আগে যে প্রলয় হবে, সেই প্রলয়তে আমরা কিভাবে বাঁচব, এবং অনেক কিছু আমাদের কাছে এই সব দিব্যাতিদিব্য মহাপুরুষেরা আমাদের কাছে দান করে গেছেন। আজকে যে বিষয় নিয়ে আস্বাদন করব তা হচ্ছে কলির শেষে প্রকৃতি ও পঞ্চভূতের যে পরিবর্তন দেখা যাবে সেগুলো কি কি, খুব গুরুত্বপূর্ণ। কারণ যেমনভাবে আমাদের যদি শরীর খারাপ হয়, তাহলে আমাদের দেহ না অনেক আগেই জানিয়ে দেয়। তাই দেহকেও আমাদের গুরু বলা হয়েছে, কারণ অনেক আগেই দেহ আমাদের জানিয়ে দেয়, হ্যাঁ তোমার শরীর খারাপ হবে। বড় কোনো রোগ অনেক দিন আগে থেকেই দেহেতে একটা তার প্রতিক্রিয়া দেখিয়ে দেয় দেহ, যে এইটা হচ্ছে ওটা হচ্ছে, হালকাভাবে নিও না। সেরকমভাবে যখন যুগের পরিবর্তন হয়, তখন প্রকৃতি ও পঞ্চভূতের অনেক পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তনটা যারা বিজ্ঞ, যারা ভগবৎ কৃপাধন্য, তারা বুঝতে পারেন। মহাপুরুষেরা এদেরকে একটা এটা ইন্ডিকেট করে যান যে এই কারণ, এই জিনিসগুলো হচ্ছে, তুমি ভেবে নাও যে একটা পরিবর্তন আসছে। এবার যাদের ওপর ভগবৎ কৃপা হবে তারা বুঝতে পারবে, যাদের ওপর ভগবৎ কৃপা হবে না তারা বুঝতে পারবে না। তাহলে আজকে আলোচ্য বিষয় যে প্রকৃতি ও পঞ্চভূতের মধ্যে কী কী পরিবর্তন দেখা যাবে, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরব। প্রথম, মধ্যরাত্রে কোকিল ডাকবে। একটু দেখে নেবেন, আমি অন্তত শুনেছি মধ্যরাত্রে কোকিল ডাকতে। 2, অসময়ে আম গাছে ফুল ফুটবে। 3, অসময়ে নিম গাছে ফুল ও ফল দেখা যাবে। 4, বিভিন্ন গাছে যা ফল আসার কথা তার থেকে ভিন্ন ফল হবে। অর্থাৎ প্রত্যেকটা গাছ তো একটা নির্দিষ্ট ফল উৎপন্ন করে, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে ভিন্নধর্মী কোনো ফল উৎপাদন করছে। এগুলো হচ্ছে যুগ পরিবর্তনের এগুলো সংকেত। 5, বাঁশ গাছে ধান উঠবে। 6, ক্ষেতে আনাজে পোকা ধরে যাবে। 7, অনেক স্থানে দুর্ভিক্ষ অকাল পড়বে। একবার দুবার পড়বে না, র্যাপিডলি পড়তেই থাকবে। 8, বজ্রপাতে অনেক মনুষ্য জীব জন্তু মরবে। প্রায় শোনা যায় যে মানুষদের মাথায় বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে। 9, গোমাতার অকাল মৃত্যু হবে। 10, মনুষ্য পশুতে মারক ব্যাধি আসবে। এমন ব্যাধি আসবে যে মনুষ্য পশু সবাই মারা যাবে, এর কোনো উপাচার থাকবে না, কোনো চিকিৎসা থাকবে না। 11, পৃথিবীতে 64 প্রকারের মহামারী হবে।
একটা করোনা মহামারী আমরা সামলাতে পারছিলাম না, তাহলে এই রকম কত মহামারী আসবে। শুনতে পাওয়া যাচ্ছে করোনা আরও তীব্রভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, ভারতবর্ষ বাদ যাচ্ছে না। সুতরাং নতুন করে মহামারী আসতে চলেছে, সাবধানে থাকবেন। 2027-28-এর মধ্যে একটা মহামারী আসার সম্ভাবনা আছে। ঋতুর অসময় পরিবর্তন হবে ও 13 দিনে 6 ঋতুর অনুভব হবে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা প্রত্যক্ষ করছি যে ঋতুর পরিবর্তন, অসময় পরিবর্তন হচ্ছে। শীত পড়ার সময় গরম পড়ছে, গরমের সময় শীত পড়ছে, বর্ষার সময় শীত পড়ছে। এই বিভিন্নভাবে একটা বিশৃঙ্খলতা দেখা যাবে এবং 13 দিনের মধ্যে 6টা ঋতুই আমরা অনুভব করতে পারব। 13 হচ্ছে নদীতে অসময়ে বান আসবে। 14 সূর্য কিরণের তেজ 10 গুণ বেড়ে যাবে। 15 অসময় দিনের বেলায় কুয়াশা দেখা যাবে। এই যে সূর্য কিরণের তেজ 10 গুণ বেড়ে যাবে, যেভাবে কার্বন এমিশন হচ্ছে, হ্যাঁ, এত এসি, এত কিছু, গাছগাছরা কমে যাচ্ছে, পুকুর বুজে যাচ্ছে, ফ্ল্যাট কালচার তো, গাছগাছরা কেটে পুকুর বুজিয়ে, ডোবা বুজিয়ে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ইকোসিস্টেম যে একটা আছে, একটা প্রকৃতির যে ভারসাম্য আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর যদি অ্যাভারেজ তাপমাত্রা 1.5 ডিগ্রি বেড়ে যায়, তাহলে পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। 55 থেকে 60 ডিগ্রি যদি টেম্পারেচার হয়, যেটা কয়েক বছরের মধ্যে অ্যাভারেজ টেম্পারেচারে দাঁড়াবে, তাহলে প্রকৃতির মধ্যে কীরকম হালচাল হবে তখন ভাবুন। অসময় দিনের বেলায় কুয়াশা দেখা যাবে। 16 বারবার ঝড় আসবে আর ঝড়ের প্রভাবে সমুদ্র তার সীমা অতিক্রম করবে। 17 মরুভূমিতে বান আসবে। হ্যাঁ, এসছে তো, একটু খোঁজ নিয়ে দেখবেন, বান এসছে মরুভূমিতে। 18 অতি ভারী বর্ষণে পাহাড়ের সীমা অবধি জল চলে আসবে ও অনেক জীবজন্তু মারা যাবে। এমন বর্ষণ হবে যে পাহাড়ের সীমা পর্যন্ত জল চলে আসবে, এত জলস্তর বেড়ে যাবে এবং অনেক জীবজন্তু তাতে মারা যাবে। 19 জলচর ও সামুদ্রিক প্রাণী অনেক সংখ্যায় মারা যাবে। সমুদ্রের মধ্যে যেভাবে দূষণ ছড়াচ্ছে, এই যে বিভিন্ন স্থানে এত যুদ্ধ হচ্ছে, জলের মধ্যে কত প্রকার বিস্ফোরণ হচ্ছে, এই জলের মধ্যে জলকে দূষিত করে দেওয়া হচ্ছে এবং তার ফলে জলেতে যারা প্রাণী আছে তারা মারা যাবে। এটাই স্বাভাবিক। অনেক প্রকার বন্যজীব শহরে প্রবেশ করে মনুষ্যের ক্ষতি করবে। হ্যাঁ, করছে তো। করোনার সময় দেখা গেছে যে জনঘসতিপূর্ণ এলাকায় সেখানে বাঘসিংহ ঢুকে গেছে, নেগড়ে ঢুকে গেছে, এসব দেখা গেছে। 21 হচ্ছে সূর্যর তেজ এত বেড়ে যাবে যে উত্তর দক্ষিণ মেরুর বরফ গলে যাবে। আর এই বরফের মধ্যেই কিন্তু লক্ষ কোটি বছর ধরে সব ভাইরাসরা চাপা পড়ে আছে, ব্যাকটেরিয়ারা চাপা পড়ে আছে, এরা বরফের তলাতেই থাকে। এদের নেচার সম্পর্কে কোনো চিকিৎসার কোনো অ্যানালিসিস নেই, কোনো রিসার্চ নেই, এদের কি নেচার, কোনো ওষুধপত্র নেই। তো করোনার সময় তো আমরা জল দিয়ে হাত পা ধুয়েছি, করে নিজেদের পবিত্র করেছি, বাঁচিয়েছি। কিন্তু এক্ষেত্রে যদি নর্থ পোল এবং সাউথ পোলের বরফ গলে যায়, তখন এই সব ভাইরাস ব্যাকটেরিয়াগুলো, যার কোনো নেচার সম্পর্কে চিকিৎসাশাস্ত্র জানেই না, বিজ্ঞানীরা জানেই না, তারা যখন জলে এসে মিশবে, তখন জল তো জীবন, তখন মনুষ্য জল থেকেও দূরে চলে যাবে, জলও খেতে পারবে না, তখন মানুষ বাঁচবে কী করে? এই অবস্থাতে যাতে আমাদের পড়তে না হয়, তার জন্যই ভবিষ্যমালিকা আগে থেকে জানিয়ে দিচ্ছে যে ভালো করে হরিনাম করুন এবং ভগবানের কাছে চলে যান। 22তম হচ্ছে বড় জঙ্গলে
দাবানলে অনেক বন্যপ্রাণী মারা যাবে। 2022-23-এর কথা, প্রবাবলি অস্ট্রেলিয়াতে যে দাবানল হলো, এরম পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচুর দাবানল হচ্ছে। দাবানল হলে বন্য পশুরা মারা যায়, খুবই দুঃখজনক। 23 হচ্ছে পৃথিবীর প্রত্যেক প্রান্তে প্রতিদিন ভূকম্প অনুভব করবে। হ্যাঁ, হচ্ছে, বিভিন্ন স্থানেই শোনা যাচ্ছে যে বড় বড় ভূমিকম্প হচ্ছে। কিছুদিন আগে চিলিতে হলো, ইন্দোনেশিয়াতে হলো, এরম হয়েই চলেছে। 24 হচ্ছে মোরগের মুকুটের লাল রং সাদা হয়ে যাবে। মোরগের মাথায় দেখবেন একটা মুকুটের মতন থাকে, যেটা লাল রং থাকে, তো ওটা আস্তে আস্তে ফেড হয়ে সাদা হয়ে যাবে। 25 হচ্ছে বৈশাখ মাসেও পদ্ম ফুটবে। বৈশাখ তো খুব গরম মাস, তাতেও পদ্ম ফুটবে। 26 হচ্ছে চারদিকে ধোঁয়া দেখা যাবে। 27 হচ্ছে পৃথিবীর সমতল পাহাড়ে মেঘ ফেটে বৃষ্টি হবে। হ্যাঁ, ক্লাউড ব্লাস্ট তো হয়েই চলেছে, তাতে কত লোক মারা গেছে উত্তরাখণ্ডে, তারপরে আপনার বিভিন্ন স্থানে। কত ক্লাউড ব্লাস্ট হচ্ছে, তাতে কত লোক মারা যাচ্ছে। মানে মেঘ ফেটে বৃষ্টি হবে। 28 হচ্ছে প্রত্যেক মাসেই পৃথিবীর কোনো না কোনো স্থানে আঁধি, ঝড়, ঘূর্ণিঝড় এসব দেখা যাবে। 29 হচ্ছে পৃথিবীতে অনেক সুপ্ত জ্বালামুখী জেগে উঠবে। অনেক জ্বালামুখী আছে, সেগুলো সুপ্ত জ্বালামুখী সব জেগে উঠবে। তো এই হচ্ছে 29টা পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যে যখন যুগ পরিবর্তন হবে তখন এই সংকেতগুলো আমরা দেখতে পাবো। ম্যাক্সিমামটাই হয়ে গেছে, যদি দু একটা বাকি থাকে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রক্ষা হরিনাম, এই বিপর্যয়ের সামনে না পড়াই ভালো। আর একটা বিশেষ কথা বলি, ভবিষ্যমালিকা এটাও বলছে যে যারা গুরু পদে আশ্রিত একান্তভাবে, যারা গুরু আজ্ঞা গুরু শরণের মধ্যেই, গুরু গৌরাঙ্গে যাদের মনকে নিবিষ্ট করা হয়েছে, নিবেদিত করেছে, নিবেদিত প্রাণ, যারা হরিনামকে আশ্রয় করেছে, যারা শ্রীমদ্ ভাগবত আশ্রয় করেছে, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের প্রলয় তাদের ছুঁতে পারবে না। যতই ভূমিকম্প হোক, যতই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, বন্যা, যা খুশি হোক না কেন, ক্লাউড ব্লাস্ট, যা কিছু হোক না কেন, তারা কিন্তু বেঁচে থাকবে এবং তাদের তাদের পুণ্যকর্মের দ্বারা তাদের পরিবার জন্য বাঁচার রসদ খুঁজে পাবে, তারাও বেঁচে যাবে। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। রক্ষা হচ্ছে হরিনাম, যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা বটে। তাই পঞ্চসখাকৃত এই জগন্নাথ বাক্যকে হালকা করে নেবেন না। আমি প্রত্যেক দিন আপনাদের কাছে কিছু না কিছু তুলে ধরছি। এটা শুধু সাধারণভাবে কিছু এন্টারটেনমেন্টের জন্য নয়, আপনাদের সচেতন করছি। আমাকে এই ভার অর্পণ করা হয়েছে, তাই আমি আপনাদের কাছে জানাচ্ছি। ভবিষ্যমালিকা এই বাংলা ভাষায়, হ্যাঁ, আমি আপনাদের কাছে তুলে ধরেছি। হ্যাঁ, এত ডিটেলে আপনাদের কাছে তুলে ধরছি। জগন্নাথের কৃপায় যতদিন সম্ভব হবে আমি তুলে ধরব। হ্যাঁ, তো এটাকে হালকাভাবে নেবেন না, এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। জয় পঞ্চসখা, জয় জগন্নাথ, জয় নিতাই গৌর হরি বল।